আজকের গল্পটি একটি অত্যন্ত চালাক ছেলের, যে কিনা নিজের জীবন বাঁচানোর জন্য একটি চার্চে বোবা সেজে আশ্রয় নেয়। কিন্তু সে জানতো না যে ওই চার্চের নানরা দেখতে যতটা সুন্দর ও সহজ সরল, আসলে তাদের মনে অদ্ভুত সব ইচ্ছা আর কামনায় ভরপুর। তারা তাকে দিয়ে বিভিন্ন ধরনের অদ্ভুত কাজ করায়, কিন্তু তাদের মধ্যে একজন নান ছিল যে কিনা বাকি সবার চেয়ে আলাদা ছিল, এবং সে ওই ছেলেটির প্রেমে পড়ে যায়। তবে সে কোনো সাধারণ নান ছিল না, বরং সে ছিল একজন রাজকুমারী। আর এক পর্যায়ে সেই ছেলেটি ওই চার্চের নানদের সাথে এমন সব কর্মকাণ্ড করে, যেটা আমরা আজকের এই পুরো গল্পে জানতে চলেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। গল্পের শুরু হয় একটি ভয়ানক সময় থেকে, যখন পুরো ইউরোপ প্লেগ মহামারীর কবলে পড়েছিল। চারিদিকে শুধু মৃত্যুর ছায়া দেখা যাচ্ছিল। এই ধ্বংসের মাঝে একটি চার্চে আমরা জাস্টিন নামের এক ব্যক্তিকে দেখি, যে কিনা ছবি আঁকছিল। সে নিজের সম্পর্কে জানায় যে তার বাবা একজন চোর ছিল এবং ছোটবেলায় সে নিজেও চুরির সাথে যুক্ত ছিল, কিন্তু সেই যুগে চুরির শাস্তি ছিল 2 হাত কেটে ফেলা। আর এই ভয়েই সে পেইন্টিং এ নিজের ভাগ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে চার্চের বাইরে আমরা একজন যুবককে দৌড়ে পালাতে দেখি, যার নাম লরেঞ্জো। তার পেছনে রাজার সৈন্যরা তাড়া করছে, কারণ সে জুয়ায় গেরবিনো নামের এক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা জিতে নিয়েছিল। সমস্যাটি ছিল, গেরবিনো রাজকীয় সেনাবাহিনীর একজন সৈন্য ছিল এবং কোনোভাবেই পরাজয় মেনে নেওয়া তার পক্ষে সম্ভব ছিল না। নিজের হারের প্রতিশোধ নিতে সে লরেঞ্জোকে তাড়া করছিল। তবে লরেঞ্জো কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল অত্যন্ত চতুর এবং সাহসী। সে তাকে তাড়া করা 2 সৈন্যকে ধোঁকা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে গেরবিনো তার বাকি সৈন্যদেরকে আদেশ দেয় যেন লরেঞ্জোকে জীবিত বা মৃত দ্রুত ধরে আনা হয়। এরপর আমরা দেখি লরেঞ্জোর একজন বন্ধু তার জন্য ঘোড়া নিয়ে আসে এবং তাকে পালাতে সাহায্য করে। ওদিকে চার্চের ভেতরে জাস্টিনকে এক নতুন সমস্যার মুখোমুখি হতে হয়। সে অনেকদিন ধরে পেইন্টিং করছিল, কিন্তু এখন পর্যন্ত সে কোনো পারিশ্রমিক পায়নি। যখন সে টাকা চাইতে চার্চের ফাদারের কাছে যায়, তখন দেখে যে ফাদার প্লেগের কারণে মারা গেছে। তখনই তার মাথায় একটি চতুর বুদ্ধি আসে। সে ভাবে, ফাদার যখন মারা গেছে তখন কেননা আমি ফাদার সেজে যাই, এতে শুধু আমার খাওয়ার ব্যবস্থাই হবে না, চার্চের সমস্ত ধন সম্পদও আমার হাতে চলে আসবে। সে দেরি না করে ফাদারের পোশাক পরে নেয় এবং চার্চের নতুন ফাদার হয়ে যায়। এরপর আমাদের রাজপ্রাসাদের দৃশ্য দেখানো হয়, যেখানে রাজকুমারী প্যাম্পিনিয়া তার বাবার মৃত্যুর পর একা হয়ে পড়েছিল। সে যখন চার্চে যাচ্ছিল তখন গেরবিনো তার পথ আটকে দাঁড়ায় আর তাকে বলে, আপনার বাবা আমার কাছ থেকে ব্যবসার খাতিরে অনেক টাকা ঋণ নিয়েছিল, কিন্তু সময় মতো তা শোধ করতে পারেনি। তবে মৃত্যুর আগে তিনি আমাকে বলেছিলেন আমি যেন আপনাকে বিয়ে করি, যাতে আপনি এই রাজ্যে সুরক্ষিত থাকেন। এটা শুনে প্যাম্পিনিয়া উত্তর দেয়, তার বিয়ে ইতিমধ্যে রাশিয়ার রাজপুত্র আলেসান্দ্রোর সাথে ঠিক হয়ে গেছে, যিনি আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে এখানে আসবেন। এটা শুনে গেরবিনো বলে, আপনি তার চিন্তা করবেন না, আমি তার ব্যবস্থা করে নেব, কিন্তু আপনি যদি আমাকে বিয়ে না করেন তবে আপনার বাবার সমস্ত ঋণ আপনাকে শোধ করতে হবে। এই কথায় রাজকুমারী বাধ্য হয়ে পড়ে। আসলে গেরবিনো রাজকুমারীকে পাওয়ার জন্য এসব মিথ্যে বলছিল। অন্যদিকে আমরা লরেঞ্জোকে দেখি, যে কিনা এখনো পালাচ্ছিল। সৈন্যদের হাত থেকে বাঁচতে বাঁচতে সে একটি নির্জন জায়গায় পৌঁছায়, যেখানে এক ব্যক্তি একটি লাশ নিয়ে যাচ্ছিল। লরেঞ্জো সেই লোকটিকে রাস্তার কথা জিজ্ঞেস করে। তখন লোকটি তাকে বলে, এখান থেকে কিছু দূরে একটি কনভেন্ট আছে, যেখানে অনেক নান থাকে, আর সেখানে আমরা জানতে পারি এই ব্যক্তি হচ্ছে ওই কনভেন্টের মালিক। লরেঞ্জো সঙ্গে সঙ্গে লোকটিকে জিজ্ঞেস করে, তোমার জায়গায় আমি কি এই চাকরিটা করতে পারি? লোকটি বলে, এই কাজের জন্য কেবল বোবা ও বধিরদেরই রাখা হয়, তাই তুমি এটা পারবে না। সে আরো কিছু জিজ্ঞেস করার আগেই সৈন্যরা চলে আসে আর লরেঞ্জো দ্রুত কনভেন্টের দিকে এগোতে থাকে। কিন্তু কিছু দূর যেতেই তার মাথায় একটি বুদ্ধি আসে। সে নিজের ঘোড়াটিকে অন্যদিকে ছুটিয়ে দেয় এবং নিজে একটি গাছে চড়ে লুকিয়ে পড়ে। সৈন্যরা ঘোড়াটিকে ছুটতে দেখে বোকা হয়ে যায় এবং সেটারই পিছু করতে থাকে। এরপর তারা চলে যেতে লরেঞ্জো গাছের ডাল ভেঙে নিচে পড়ে যায়, যার কারণে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর কনভেন্টের কয়েকজন নান সেখানে আসে এবং লরেঞ্জোকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে নিজেদের সাথে নিয়ে যায়। কনভেন্টে পৌঁছানোর পর তাকে একটি টেবিলের উপর শোয়ানো হয়, যেখানে 2 জন নান তাকে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে। তাদের চোখে এক অদ্ভুত উন্মাদনা প্রকাশ পাচ্ছিল, যেন তারা তাকে স্পর্শ করার জন্য ব্যাকুল হয়ে আছে। তখন একজন নান বলে, আমাদের দেখা দরকার ওর কোথাও চোট লেগেছে কিনা। সে ধীরে ধীরে তার শার্ট ওপরে তোলে, কিন্তু এক পর্যায়ে সে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে তাকে স্পর্শ করতে শুরু করে। দ্বিতীয় নানটিও ঠিক তাই করতে থাকে। তবে দেখা যায় ইতিমধ্যে লরেঞ্জো
লরেঞ্জোর জ্ঞান ফিরে এসেছে, কিন্তু সে অজ্ঞানের ভান করে মজা নিচ্ছিল। একজন নান তো তাকে চুমু খেতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তাদের মাদার নান সেখানে চলে আসে। তারা সঙ্গে সঙ্গে ভয় পেয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, এই ছেলেটি জীবিত আছে, হয়তো ঈশ্বর একে আমাদের জন্যই পাঠিয়েছেন। এরপর মাদার লরেঞ্জোকে ইশারায় জিজ্ঞেস করে, তুমি কি শুনতে এবং বলতে পারো? তখন লরেঞ্জো ইশারায় বলে, না, কারণ সে আগেই বুঝে গিয়েছিল যে এখানে কেবল বোবা এবং বধিরদেরকেই চাকরি দেয়া হয়। লরেঞ্জোর ইশারা দেখে মাদার খুশি হয়ে বলে, এটি সত্যি ঈশ্বরের দেয়া উপহার। এরপর তিনি নানদের আদেশ দেন লরেঞ্জোকে ভালোভাবে গোসল করিয়ে খাবার খাওয়াতে। এরপর লরেঞ্জোকে একটি টবে পানি দেওয়া হয় এবং এখানে সে এই কনভেন্টের সবচেয়ে বড় রহস্যটি বুঝতে পারে। এখানে বোবা এবং বধিরদের এই জন্যই রাখা হয় যাতে নানরা তার সাথে যা খুশি করতে পারে এবং সে যেন কারো কাছে কিছু বলতেও না পারে। অন্যদিকে আমরা দেখি গেরবিনোর কারণে রাজকুমারী প্যাম্পিনিয়া বেশ চিন্তিত ছিল, তাই সে তার দুই বান্ধবী অ্যালিসা এবং সিমোনাকে চার্চে ডাকে এবং সেই সাথে তাদের বয়ফ্রেন্ড বরিস ও নাডও সেখানে ছিল। রাজকুমারী তার বান্ধবীদেরকে বলে, আমার তোমাদের সাহায্য দরকার। গেরবিনো আমার উপর চাপ সৃষ্টি করে ঋণের বাহানায় জোর করে বিয়ে করতে চায়, কিন্তু আমার বাবা আমার বিয়ে আগেই রাশিয়ার রাজপুত্র আলেসান্দ্রোর সাথে ঠিক করে গেছে। তারা যখন কথা বলছিল ঠিক তখনই আচমকা গেরবিনো সেখানে চলে আসে এবং রেগে গিয়ে বলে, এখানে কি হচ্ছে? প্রার্থনা করার কোনো প্রয়োজন নেই, সবাই নিজের বাড়ি চলে যাও। এরপর সে তলোয়ার বের করে বরিস ও নাডোকে হুমকি দেয় এবং তাদের গার্লফ্রেন্ডদের সেখান থেকে নিয়ে যেতে বলে। তখনই চার্চের উপর থেকে পেইন্টার জাস্টিনের কণ্ঠস্বর ভেসে আসে, যেখানে শোনা যায়, এটি ঈশ্বরের ঘর, এখানে কোনো রক্তারক্তি হবে না। এটা বলে সে সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। ফাদারের কথা শুনে সবাই সেখান থেকে চলে যায়। এখন প্যাম্পিনিয়া ফাদার জাস্টিনের কাছে সাহায্য চায়। জাস্টিন তাকে আশ্বস্ত করে বলে, আপনার ভয়ের কোনো কারণ নেই, আপনি পাশের গ্রামের কনভেন্টে গিয়ে লুকিয়ে থাকুন, সেখানে আমার আরেকটি প্রাসাদও আছে। যখন ঠিক সময় আসবে তখন আপনাদের ওই প্রাসাদে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই রাজপুত্রের সাথে আপনার বিয়ে হবে। পরিকল্পনা অনুযায়ী পরের দিন প্যাম্পিনিয়া একা কনভেন্টের উদ্দেশ্যে রওনা হয় এবং তার বান্ধবীরা তাদের বয়ফ্রেন্ডদের সাথে নিয়ে প্রাসাদের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয় যাতে ফাদার তাদের বিয়ে পড়াতে পারেন। কিন্তু তারা জানতো না যে রাজকুমারীকে যে কনভেন্টে পাঠানো হচ্ছে সেখানকার পরিবেশ সম্পূর্ণ আলাদা। এরপর আমরা দেখি ঘোড়ার গাড়ি রাজকুমারীকে নিয়ে কনভেন্টে যায়, আর এটি সেই একই কনভেন্ট যেখানে লরেঞ্জো আগে থেকেই বোবা এবং বধির সেজে লুকিয়েছিল। রাজকুমারী কনভেন্টে পৌঁছালে দুজন নান তাকে তাদের মতো পোশাক পরাতে শুরু করে। তখনই তার নজর লরেঞ্জোর উপরে পড়ে এবং সে জিজ্ঞেস করে, এই ছেলেটি কে? নানরা হেসে জবাব দেয়, ও আমাদের মালিক, ও খুবই ভালো মনের ছেলে, কিন্তু ও শুনতে বা বলতে পারে না। লরেঞ্জোর ব্যাপারে এটা শুনে রাজকুমারীর তার প্রতি দয়া হয় এবং সে মনে মনে তাকে পছন্দ করতে শুরু করে। এর মধ্যেই রাশিয়ার রাজপুত্র আলেসান্দ্রো তার সৈন্যদের সাথে রাজকুমারীর প্রাসাদে পৌঁছে যায়। গেরবিনোর সাথে দেখা হতে সে তাকে প্যাম্পিনিয়ার ব্যাপারে জিজ্ঞেস করে এবং বলে, আমি রাশিয়ার রাজপুত্র আলেসান্দ্রো পাম্পিনিয়াকে বিয়ে করতে এসেছি। এটা শুনে গেরবিনো রাগান্বিত হয়ে জবাব দেয়, আমি রাজকুমারীর হবু স্বামী, তোমার জিনিসপত্র গোছাও এবং এখান থেকে চলে যাও। গেরবিনোর এরকম ব্যবহার দেখে আলেসান্দ্রো বলে, আমি এতদিনের পথ সফর করে এটা শোনার জন্য আসিনি যে তুমি আমার রাজকুমারীকে বিয়ে করবে, রাজকুমারীকে তো আমি বিয়ে করব। প্রাসাদ থেকে বের হতেই আলেসান্দ্রো রাজকুমারীর একজন বিশ্বস্ত মানুষের দেখা পায়, যে কিনা তাকে একটি চিঠি দিয়ে বলে, রাজপুত্র, আপনার বিয়ে অন্য একটি প্রাসাদে হবে। রাজকুমারী এখন পাশের গ্রামের একটি কনভেন্টে লুকিয়ে আছে এবং আপনার আসার অপেক্ষা করছে। এটা শুনে আলেসান্দ্রো সঙ্গে সঙ্গে তার সৈন্যদেরকে নিয়ে ওই গ্রামের দিকে রওনা হয়। অন্যদিকে আমরা দেখি দুজন নান লরেঞ্জোর ঘরে খাবার নিয়ে আসে এবং তাকে বলে, আমরা জানি তুমি শুনতেও বলতে পারো না, আমরা চাই তুমি আমাদের সাথেও ঠিক সেভাবেই সার্ভিসিং এর কাজ করো যেমনটা প্রথম দিন আসার পর ওই দুজন নানের সাথে করেছিলে। এটা শুনে লরেঞ্জো তাদের কথা মেনে নেয় এবং নিজের কাজ শুরু করে দেয়। ওদিকে এলিসা এবং সিমোনা তাদের বয়ফ্রেন্ড ও বাকি সবাইকে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে প্রাসাদের দিকে আসছিল, কিন্তু পথে যখন তাদের গাড়ি আগে চলে যায় তখন পেছন থেকে দুটি মেয়ে এসে বরিস এবং নাডোকে ইশারায় ডাকতে থাকে। তারা দুজন তাদের গার্লফ্রেন্ডদের ছেড়ে ওই মেয়েদের পেছনে পেছনে যায়। মেয়েগুলো তাদের একটি আস্তানায় নিয়ে যায়। ভেতরে যেতেই দুজনের নিয়ত খারাপ হতে শুরু করে এবং মেয়েগুলো তাদের সাথে ঝড় এবং ভূমিকম্প তুলতে শুরু করে। কিছুক্ষণ পর সিমোনা তাদের খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায় এবং তাদের এই অবস্থা দেখে বকাঝকা করে মারতে মারতে সেখান থেকে নিয়ে আসে। ওইদিকে সন্ধ্যা হতেই লরেঞ্জোকে দুজন নান ভালোভাবে গোসল করায়, কারণ মাদার নান তাকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। এরপর তাকে মাদার নানের ঘরে নিয়ে যাওয়া হয়। প্যাম্পেনিয়া জানালা দিয়ে লরেঞ্জোকে মাদার নানের ঘরে যেতে দেখে, আর এতক্ষণে সে বুঝতে পারে এখানে আসলে কি চলছে। আর এটা দেখে তার খুবই হিংসা হয়, কারণ সে ধীরে ধীরে লরেঞ্জো
লরেঞ্জোকে পছন্দ করতে শুরু করেছিল। পরের দিন লরেঞ্জো বাগানে কিছুক্ষণ কাজ করার পর নিজের ঘরে আসে এবং গুনগুন করে গান গাইতে শুরু করে। তখনই রাজকুমারী প্যাম্পেনিয়া তার জন্য খাবার নিয়ে আসে। লরেঞ্জো রাজকুমারীর মুখের ঘোমটা সরানোর চেষ্টা করে, কিন্তু রাজকুমারী তাকে আটকে দিয়ে বলে, তুমি আমাকে এভাবে দেখতে পারবে না। এরপর রাজকুমারী তার চোখে একটি পট্টি বেঁধে দেয়। এরপর নিজের ঘোমটা সরিয়ে বলে, আমি প্রতিদিন তোমাকে দেখি এবং তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু ওই নানদের মতো নয়, বরং তাদের সবার চেয়ে আলাদা। এতটুকু বলে সে তাকে ভালোবেসে একটি চুমু খায় এবং সেখান থেকে চলে যায়। এখন লরেঞ্জো ভাবনায় পড়ে যায় যে এটি কোন নান ছিল যে কিনা তাকে এভাবে ভালোবাসতে শুরু করেছে, আর সেও মনে মনে তার প্রেমে পড়ে যায়। অন্যদিকে রাজকুমারী প্যাম্পেনিয়ার বান্ধবীরা সেই অন্য প্রাসাদে পৌঁছে যায়, যেখানে ফাদার জাস্টিনও উপস্থিত ছিল। জাস্টিন বলে, আমি জঙ্গলের পথ ধরে সেখানে পৌঁছে যাব, তোমরা গাড়ি আর জিনিসপত্র নিয়ে মূল রাস্তা দিয়ে চলে এসো। ওদিকে রাজপুত্র তার সৈন্যদের নিয়ে রাজকুমারীকে খুঁজতে খুঁজতে জঙ্গল দিয়ে আসছিল, কিন্তু পথে গেরবিনোর সৈন্যরা তাদেরকে ঘিরে ফেলে এবং তীরের আঘাতে তার সমস্ত সৈন্যকে মেরে ফেলে। কিন্তু রাজপুত্র কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অনেক দূর যাওয়ার পর সে একটি পুকুরের পাড়ে থামে। রাজকুমারীর বন্ধুরাও এই পথে আসছিল। ওই পুকুরে অ্যালিসা আগে থেকেই গোসল করছিল। পানি খাওয়ার সময় রাজপুত্রের নজর তার উপর পড়লে সে জিজ্ঞেস করে, তুমি কে? অ্যালিসা হেসে জবাব দেয়, আমি একজন কনে, আর আমি আমার বরের জন্য অপেক্ষা করছি। এটা শুনে রাজপুত্র বলে, আমি এখানকার রাজকুমারী প্যাম্পেনিয়াকে খুঁজছি, যার সাথে আমার বিয়ে হওয়ার কথা। অ্যালিসা তখন রাজপুত্রকে ইশারায় নিজের দিকে ডাকে। রাজপুত্রও পানির ভেতরে চলে যায় এবং তার রূপ দেখে মোহিত হয়ে তাকে চুমু খেতে শুরু করে। ওদিকে কনভেন্টে প্যাম্পেনিয়া নিজের প্রাসাদে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু যাওয়ার আগে সে মাদার নানকে সবকিছু বলে দেয়। সে বলে, লরেঞ্জো কোনো বোবা বা বধির নয়, গতকাল আমি তাকে বাগানের ঘরে গান গাইতে শুনেছি। এই কথা শুনে মাদার নান ভয় পেয়ে যায়, কারণ এই কথা যদি কেউ জানতে পারে তবে অনেক বড় সমস্যা হয়ে যাবে। এরপর মাদার নান গিয়ে লরেঞ্জোকে ধাক্কা দিয়ে কনভেন্ট থেকে বের করে দেয়। কিছুক্ষণ পর আমরা দেখি প্যাম্পেনিয়া যখন ঘোড়ার গাড়িতে করে যাচ্ছিল, তখন লরেঞ্জো তার সামনে এসে দাঁড়ায়। সে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি আমাকেও তোমার সাথে নিয়ে যেতে পারবে? আসলে লরেঞ্জো প্যাম্পেনিয়াকে সাধারণ একজন নান ভাবছিল, কিন্তু প্যাম্পেনিয়া তাকে মানা করে দেয় এবং নিজের পরিচয় লুকিয়ে রেখে সেখান থেকে চলে যায়। কিন্তু লরেঞ্জো হাল ছাড়ে না, সে গাড়ির পেছনে পেছনে দৌড়াতে থাকে এবং অবশেষে সেই প্রাসাদে পৌঁছে যায় যেখানে সবাই অপেক্ষা করছিল। প্রাসাদে পৌঁছানোর পর লরেঞ্জো রাজকুমারীকে বিয়ের শুভেচ্ছা জানায় এবং সেখান থেকে চলে যাওয়ার কথা চিন্তা করে, কিন্তু তখনই রাজকুমারী তাকে আটকিয়ে বলে, তুমি বিয়ে পর্যন্ত থাকতে পারো, এখনো এখানে কেউ পৌঁছায়নি। এরপর আমরা দেখি প্রাসাদের ভেতরে দুজন কথা বলছিল। রাজকুমারী লরেঞ্জোকে জিজ্ঞেস করে, তুমি কবে বিয়ে করবে? তখন লরেঞ্জো বলে, আমি তাকেই বিয়ে করব যে কিনা আমাকে প্রথমবার চুমু খেয়েছিল। আসলে সে রাজকুমারীর কথাই বলছিল, কারণ সে জানতো না যে তাকে চুমু খাওয়া মেয়েটি অন্য কেউ নয়, স্বয়ং রাজকুমারী প্যাম্পেনিয়াই ছিল। তারা দুজনে রুমের ভেতরে চলে যায়, যেখানে রাজকুমারী বলে, তুমি তাকে চিনবে কি করে? সে তো তোমাকে শুধু চুমু খেয়েছিল, তাহলে তুমি কিভাবে তাকে অনুভব করবে? তখন লরেঞ্জো বলে, আমার বিশ্বাস আছে কোনো না কোনো দিন আমি তাকে অবশ্যই খুঁজে পাবো। তার কথা শুনে রাজকুমারী ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে এবং বলে, তুমি তোমার চোখ বন্ধ করো এবং আমাকে অনুভব করো, হয়তো সেই অনুভূতি তুমি পেয়ে যাবে যেটা ওই মেয়েটির মধ্যে ছিল। সে আসলে তাকে মনে করিয়ে দিতে চাচ্ছিল যে চুমু খাওয়া মেয়েটি সে নিজেই ছিল। কিন্তু তারা যখনই চুমু খেতেই যাচ্ছিল, ঠিক তখনই গেরবিনো সেখানে পৌঁছে যায়। রাজকুমারী তাকে দেখে ভয় পেয়ে যায় এবং লরেঞ্জোকে পালিয়ে যেতে বলে, কিন্তু লরেঞ্জো জানতো গেরবিনো কে। সে তার মুখোমুখি হয় এবং দুজনের মধ্যে একটি মারাত্মক লড়াই শুরু হয়। লড়াইয়ের এক পর্যায়ে গেরবিনো যখন লরেঞ্জোকে প্রায় মেরেই ফেলছিল, ঠিক তখনই রাজকুমারী মাঝখানে চলে আসে এবং বলে, তুমি যদি একে মারো তবে আমি তোমাকে কোনোদিনও বিয়ে করব না। এটা শুনে লরেঞ্জো চমকে যায় এবং অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এই বুড়োকে বিয়ে করতে যাচ্ছ? আর এটাই কি তোমার রাজপুত্র? এর জবাবে প্যাম্পেনিয়া বলে, ও কোনো রাজপুত্র নয়, বরং একজন শয়তান। এরপর গেরবিনো লরেঞ্জোকে বন্দি করে নিয়ে যায়। বন্দি অবস্থায় রাজকুমারী এবং গেরবিনোর মধ্যে কথা হয়। রাজকুমারী শর্ত দেয়, যদি তুমি আমাকে বিয়ে করতে চাও তবে লরেঞ্জোকে ছেড়ে দিতে হবে। আর এটা শুনে গেরবিনো মানা করে দেয়। তখন রাজকুমারী বলে, তুমি যদি তাকে মুক্ত না করো তবে আমি কোনোদিনও তোমার হব না এবং এই কুয়ায় লাফ দিয়ে নিজের জীবন শেষ করে দেব। আর এটা
এটা শুনে গেরবিনো রাজি হয়ে যায় এবং লরেঞ্জোকে মুক্ত করে দেয়। এরপর আমরা দেখি জাস্টিন ফাদারের ছদ্মবেশে পরিকল্পনা অনুযায়ী রাজকুমারীর বিয়ে পড়ানোর জন্য প্রাসাদে পৌঁছে যায়। বিয়ের আগে বরকনের কনফেশন পর্ব থাকে, যেখানে রাজকুমারী ফাদারকে বলে, আমার এই বিয়ে জোর করে দেয়া হচ্ছে, আমি লরেঞ্জোকে ভালোবাসি এবং তাকেই বিয়ে করতে চাই। সে ফাদারকে কিছু সোনার কয়েন দিয়ে একটি পরিকল্পনা করে এবং বলে, লরেঞ্জো জানে না যে আমি তার ভালোবাসা, কিন্তু আমার বিশ্বাস সে আমাকে বাঁচাতে অবশ্যই আসবে, আর রাজপুত্রও হয়তো খুব শীঘ্রই এখানে পৌঁছে যাবে, তাই তারা আসা পর্যন্ত যে কোনো উপায়ে বিয়েতে দেরি করিয়ে দিন। অন্যদিকে আমরা লরেঞ্জোকে দেখি, যেখানে গেরবিনোর দুজন লোক লরেঞ্জোকে কারাগার থেকে বের করার পর একটি জায়গায় নিয়ে তাকে পেছন থেকে মারতে যাচ্ছিল, কিন্তু তার আগেই লরেঞ্জো দুজনকে মেরে অজ্ঞান করে দেয়। এমন সময় ঘোড়া নিয়ে রাজপুত্রও সেখানে পৌঁছায় এবং লরেঞ্জোকে জিজ্ঞেস করে রাজকুমারী পাম্পেনিয়া কোথায় আছে। লরেঞ্জো পথ দেখিয়ে জিজ্ঞেস করে, তুমি প্রাসাদ কেন খুঁজছো? সে বলে, আমি রাজকুমারীকে বাঁচাতে এসেছি। এই বলে সে চলে যায়। এটা শুনে লরেঞ্জো একটি তলোয়ার নিয়ে প্রাসাদের দিকে রওনা হয়। ওদিকে আমরা দেখি প্রাসাদের রাজকুমারী এবং গেরবিনোর বিয়ে শুরু হয়ে গেছে এবং জাস্টিন ফাদার সেজে তাদের বিয়ে পড়াতে যাচ্ছে। বিয়েতে দেরি করার জন্য জাস্টিন গেরবিনোকে অদ্ভুত সব প্রশ্ন করতে শুরু করে, যাতে রাজকুমারী কিছুটা সময় পেয়ে যায়। এর মধ্যেই রাজপুত্র সেখানে পৌঁছে যায় এবং গেরবিনো সৈন্যদের উপর হামলা করে। একই সময়ে লরেঞ্জো সেখানে পৌঁছায় এবং গেরবিনো লোকদেরকে মারতে শুরু করে। তারা দুজন মিলে দীর্ঘক্ষণ লড়াই করার পর গেরবিনোর সমস্ত সৈন্যকে খতম করে দেয়। এরপর রাজপুত্র গেরবিনোকে মারতে মারতে সেই কুয়াটির কাছে নিয়ে যায়, যেখানে লরেঞ্জো আগে থেকেই দাঁড়িয়ে সব দেখছিল। তখন লরেঞ্জো বলে, এই শিকারটি আমার এবং আমি একে মারবো। এরপর লরেঞ্জো এবং গেরবিনোর মধ্যে লড়াই শুরু হয়। তবে এই লড়াইয়ে লরেঞ্জো গেরবিনোর ওপর ভারী পড়তে থাকে এবং অবশেষে লরেঞ্জো তাকে মেরে কুয়োর ভেতরে ফেলে দেয়, যার ফলে সে সেখানেই মারা যায়। এরপর রাজপুত্র সাহায্যের জন্য লরেঞ্জোকে ধন্যবাদ জানায় এবং তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এরপর রাজকুমারী সেখানে আসলে রাজপুত্র তার কাছে গিয়ে বলে, আমি তোমাকে বিয়ে করার জন্য এসেছি। কিন্তু রাজকুমারী বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। এই কথা বলে সে যখন তার মুখের কাপড় সরায়, তখন রাজপুত্র তাকে দেখে বলে, তুমি তো আমার প্যাম্পেনিয়া নও। আসলে ও রাজকুমারী ছিল না, রাজকুমারী তো অন্য কেউ ছিল। ঠিক তখনই এলিসা সেখানে আসে, যে কিনা রাজপুত্রের সাথে জঙ্গলে দেখা করেছিল। রাজপুত্র এলিসাকে দেখে বলে, ওই তো আমার রাজকুমারী, আমি ওকেই বিয়ে করব, কারণ আমি ওকে ভালোবাসি। ইতিমধ্যে লরেঞ্জো সেখান থেকে চলে যেতে শুরু করে। রাজকুমারী যখন এটা জানতে পারে, তখন সে দৌড়ে বাইরে গিয়ে তাকে আটকায় এবং জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? তুমি আমাকে এভাবে একা ছেড়ে যেতে পারো না। এটা বলে সে নিজের ভালোবাসার কথা প্রকাশ করে দেয়। এটা শুনে লরেঞ্জো বলে, রাজকুমারী, আপনি অত্যন্ত সুন্দর এবং ভালো মনের মানুষ, আপনাকে যে বিয়ে করবে সে খুবই ভাগ্যবান হবে, কিন্তু আমি সেই মেয়েটিকে খুঁজতে যাচ্ছি যাকে আমি ভালোবাসি এবং আমি তাকেই বিয়ে করব। রাজকুমারী প্যাম্পেনিয়া তখন হেসে বলে, তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই, তুমি শুধু তোমার চোখ বন্ধ করো। এরপর সে ঠিক একইভাবে লরেঞ্জোকে চুমু খায়, যেভাবে প্রথমবার খেয়েছিল। চুমু খাওয়ার পর লরেঞ্জো চোখ খোলে এবং বুঝতে পারে যে সেই মেয়েটি অন্য কেউ নয়, স্বয়ং রাজকুমারী ছিল। আর এই দৃশ্য দেখে তাদের বন্ধুরাও খুব খুশি হয় এবং এভাবে অনেক বাধা বিপত্তির পর সবাই তাদের সত্যিকারের ভালোবাসা খুঁজে পায়। আর এই সুন্দর এন্ডিং এর মধ্য দিয়েই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়।